বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আমরা একটি চিত্র দেখে নেব। এই চিত্র থেকে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ আমাদের আজকে আলোচ্য বিষয় কি হবে। আমাদের আজকে আলোচ্য বিষয় হবে কনিক অধ্যায়ের উপবৃত্ত। তোমরা ঠিক ধরতে পেরেছ, আমাদের আজকের আলোচ্য বিষয় হবে কনিক অধ্যায়ের উপবৃত্ত। আজকের এই পাঠ শেষে তোমরা উপবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবে। উপবৃত্তের প্রমিত সমীকরণ কি সেটা লিখতে পারবে, বলতে পারবে। উপবৃত্তের প্রমিত সমীকরণ থেকে উপবৃত্তের উপকেন্দ্র, নিয়ামক রেখা, সমীকরণ, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। উপবৃত্ত সংক্রান্ত যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উপবৃত্তের চিত্র দেখতে পাচ্ছি। এটি হচ্ছে উপবৃত্তের চিত্র। এখন এই উপবৃত্তের এখানে বিভিন্ন অংশ আছে। আমরা যেহেতু পরাবৃত্ত পড়েছি সেহেতু আমরা অনেক কিছু আমরা জানি। উপবৃত্তের এখানে বিভিন্ন অংশ আছে। এই অংশগুলো আমরা দৈর্ঘ্য বা সমীকরণ ইত্যাদি আমরা দেখব পরপর। আর উপবৃত্তের প্রথমে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ কি সেটি আমরা দেখতে পাচ্ছি যে x² / a² + y² / b² = 1। এটি হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। আর উপবৃত্তের এই প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটি তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর এই আদর্শ সমীকরণের জন্য আমাদের চিত্রটি দেখতে কেমন হবে সেটি আমরা একটু দেখে নিচ্ছি। এটি হচ্ছে কি উপবৃত্তের সমীকরণ। যেমন আমরা পরাবৃত্তের সমীকরণ দেখতে পেয়েছিলাম, y² = 4ax, এটা ছিল পরাবৃত্তের আদর্শ সমীকরণ। আর আজকে আমরা দেখতে পাচ্ছি উপবৃত্তের আদর্শ সমীকরণ। আর সাথে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণের চিত্র কেমন হবে সেটা দেখতে পেয়েছিলাম। আজকে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণের চিত্রটি কেমন হবে সেটি দেখব। আদর্শ সমীকরণের চিত্রটি আমাদের ঠিক এরকম হবে। এরকম হবে অথবা এরকমও হতে পারে। তবে এখানে আমাদের যখন x² / a² + y² / b² = 1 উপবৃত্তের সমীকরণ, তখন আমাদের চিত্রটি এরকমই হবে যদি a > b হয়। অর্থাৎ এখানে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এখানকার দূরত্ব হচ্ছে কি a। তাহলে আমার এটা আর এখান থেকে এতটুকু হচ্ছে কি b। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a > b, আর এখানে a হচ্ছে এটা আর b হচ্ছে এটা। তাহলে এখানে যদি আমার উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1 হয় আর a <b হয়, তখন আমার উপবৃত্তের সমীকরণটি হবে ঠিক এরকম। এক্ষেত্রে আমার b হচ্ছে বড় আর a হচ্ছে ছোট। আমরা এখন এই যে এটাকে আমরা বৃহদক্ষ বলবো আর এটাকে ক্ষুদ্রক্ষ বলবো, এটাকে বৃহদক্ষ বলবো, এটাকে ক্ষুদ্রক্ষ বলবো। এই সংক্রান্ত যাবতীয় যে ফর্মুলা বা সূত্র আছে সেগুলো আমরা পরের স্লাইডে দেখব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
যে আমাদের এটা হচ্ছে কি উপবৃত্তের চিত্র, এটা হচ্ছে কিন্তু উপবৃত্তের চিত্র, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a ইজ গ্রেটার দেন b, অর্থাৎ এটা হচ্ছে কি b অপেক্ষা বড়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের b হচ্ছে a অপেক্ষা বড়, এখানে হচ্ছে a বড় আর এখানে হচ্ছে b বড়। তাহলে উপবৃত্তের এখন বিভিন্ন যে প্রপার্টিজ বা ফর্মুলা আছে সেগুলো আমরা একের পর এক জানবো এবং শিখব। প্রথমে দেখো, এটা হচ্ছে কি একটা উপবৃত্ত, এই উপবৃত্তে এটা হচ্ছে কি সেন্টার বা কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 0, আর এই চিত্রের জন্য কেন্দ্রের স্থানাঙ্ক হবে এটি 0 0, এই চিত্রের জন্য হবে এটি। তাহলে এখানে বৃহদক্ষের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এ প্রাইমটাকে আমরা বৃহদক্ষ বলবো। তাহলে এই ক্ষেত্রে বৃহদক্ষের দৈর্ঘ্য হবে, অর্থাৎ এ প্রাইমের দৈর্ঘ্য হবে 2a, আর এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে এ প্রাইম, সেটা হবে 2b। ঠিক আছে, এরপর দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ হচ্ছে কোনটা, এটি হচ্ছে ক্ষুদ্র অক্ষ, তাহলে এই ক্ষুদ্র অক্ষ মানে বি প্রাইমের দৈর্ঘ্য হবে 2b, আর এখানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে এটা, এই যে বি। এই ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কি 2b, আর এই ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কি 2a। তাহলে আর বৃহৎ অক্ষের সমীকরণ, এখানে আমার যে বৃহৎ অক্ষ আমরা দেখতে পাচ্ছি, এই বৃহৎ অক্ষের সমীকরণ হবে y is equals to 0, আর এখানে বৃহৎ অক্ষের সমীকরণ হবে x is equals to 0। এরপরে আমরা আরো কিছু প্রপার্টিজ দেখব আমাদের। এরপরে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, এই চিত্রের জন্য আমার ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে, অর্থাৎ এটার সমীকরণ হবে কি x is equals to 0, আর এখানে ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে y is equals to 0, আর এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে √1 - b²/a², আর এই চিত্র বা এই সমীকরণের জন্য হবে √1 - a²/b²। এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে, অর্থাৎ উপকেন্দ্র কিন্তু দুইটা, দেখো একটা হচ্ছে s আর একটা হচ্ছে s প্রাইম। তাহলে উপকেন্দ্র যদি দুইটা হয়, এটার স্থানাঙ্ক হবে দুইটা, এক্ষেত্রে হবে a, 0, আর এই ক্ষেত্রে হবে -a, 0। তাহলে আলটিমেটলি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে +- a, 0, আর ওই ক্ষেত্রে হবে কি 0 ± be। আর এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ তুমি যদি উপকেন্দ্র দিয়ে যদি লম্ব টানো, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b²/a, আর এই ক্ষেত্রে উপকেন্দ্র দিয়ে যদি লম্ব টানা হয়, সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। এরপরে আমরা দেখব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্র দিয়ে যদি লম্ব টানা হয়, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যখন পজিটিভ দিকে হবে তখন হবে x = a, আর নেগেটিভ দিকে হলে x = -a। আর যদি আমরা একসাথে যদি লিখি তাহলে হবে x ± ae। প্রথম চিত্রের জন্য আমরা এটা পেলাম, আর দ্বিতীয় চিত্রের জন্য আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ± be। এক্ষেত্রে আমার দ্বিঘাক্ষের সমীকরণ হবে, এই যে দ্বিঘাক্ষ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা দ্বিঘাক্ষ, এটা হচ্ছে একটা দ্বিঘাক্ষ, তাহলে দুইটা দ্বিঘাক্ষের জন্য দুইটা সমীকরণ আসবে। তাহলে এক্ষেত্রে সমীকরণ হবে কি x ± a/e, আর এক্ষেত্রে আসবে y ± b/e। অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স কোথায়, তোমরা একটু ডিফারেন্সটা একটু দেখবে। এখানে x এর জায়গায় জাস্ট ওইখানে কি আসছে y আসবে, আর এখানে a এর জায়গায় ওখানে শুধু b আসবে। এইভাবে ডিফারেন্স তোমরা দেখে সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে। এক্ষেত্রে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত ae, আর এখানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত হবে be, আর কেন্দ্র থেকে দ্বিঘাক্ষের দূরত্ব কত হবে
সেটা হবে a বাই e, আর এক্ষেত্রে হবে কি b বাই e। আচ্ছা, এরপরে উপকেন্দ্রদ্বয়ের মধ্যাকার দূরত্ব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যাকার দূরত্ব, এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে একটা উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্রদ্বয়ের মধ্যাকার দূরত্ব হবে কি 2ae, আর এক্ষেত্রে হবে 2be। দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a বাই e, আর এক্ষেত্রে হবে কি 2b বাই e। উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষের দূরত্ব, মানে এই উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব, এটা হচ্ছে উপকেন্দ্র আর এটা হচ্ছে কি দ্বিকাক্ষ। তাহলে এই উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব হবে কি, এই কেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব থেকে আমার কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বটা মাইনাস করে নিতে হবে, আর এই ক্ষেত্রেও সেম কাজ করতে হবে। তাহলে এভাবে প্রথমে আমাদেরকে সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করলে এরপরে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। চলো এবার আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে উপবৃত্ত সংশ্লিষ্ট আমরা কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। আমাদের এখানে দুটি গাণিতিক সমস্যা আছে। এই দুটি গাণিতিক সমস্যা আজকের ক্লাসে আমরা সলভ করব। আর সলভ করার জন্য কিছুক্ষণ আগে আমরা উপবৃত্তের যে সূত্রগুলো আলোচনা করেছি সেটি অনেক অনেক বেশি প্রয়োজন হবে। এসো আমরা প্রথম অঙ্কটি সলভ করব। আর এই প্রথম অঙ্কটি সলভ করার জন্য আমরা আমাদের বোর্ডে চলে যাব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। এখানে বলছে নিচের উপবৃত্তটির অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য। তাহলে অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করব। এরপরে কি করব, উৎকেন্দ্রিকতা বের করব। এরপরে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব, সমীকরণ বের করব, নিয়ামকের সমীকরণ বের করব। আচ্ছা, এখন অঙ্কটি কিভাবে করতে হবে সেটি আমরা দেখব। তাহলে প্রথম আমাদের দেয়া ছিল কি, আমাদের প্রদত্ত উপবৃত্তের সমীকরণটা দেয়া ছিল কি 16x² + 25y² = 400। এটি ছিল আমাদের প্রদত্ত উপবৃত্তের সমীকরণ। দেখো আমি আবার দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, যে 16x² + 25y² = 400। এটা হচ্ছে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা প্রথমে কি করব, প্রদত্ত উপবৃত্তের সমীকরণটা লিখে নেব। আচ্ছা, উপবৃত্ত আমাদের কি রকম আছে, বা উপবৃত্তের সমীকরণটা দেখতে কি রকম বা শুনতে কি রকম বা বলতে কি রকম সেটা আমরা জানি। x² / a² + y² / b² = 1, অর্থাৎ ডান পাশে 1 আছে। তাহলে এক্ষেত্রে আমাদের ডান দিকে 1 করার জন্য 400 দিয়ে আমরা উভয় পক্ষকে কি করতে হবে, ভাগ করে নিতে হবে। উভয় পক্ষকে ভাগ করে নিতে হবে। তাহলে 400 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে নিলাম। এরপরে 16 দিয়ে 400 কে যখন আমরা ডিভাইড করব তখন 25 পাবো, আর এখানে 25 দিয়ে যখন 400 কে ডিভাইড করব তাহলে আমরা 16 পাবো। আচ্ছা, এখন x² / 25 + y² / 16 = 1। এই সমীকরণটাকে আমরা কি করব, উপবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করার জন্য সেই রূপে নিয়ে যেতে হবে। তাহলে x² / 5 স্কয়ার লিখতে পারি, আর এখানে 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি x² / a² + y² / b² = 1। এটাকে যদি উপবৃত্তের আদর্শ সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের a এর জায়গায় হচ্ছে কত 5, আর b এর জায়গায় হচ্ছে কত 4। আচ্ছা, সেজন্যই আমি a = 4 5 লিখব, আর b = কি লিখব 4 লিখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a বড় না ছোট, বা a বড় b নাকি b বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a = 5 আর b = 4। তাহলে ডেফিনেটলি a is greater than b। আচ্ছা, তাহলে আমাদের ফিগার, এই সমীকরণের জন্য আমার ফিগার কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, আর সেই চিত্রটি আমরা সাথে সাথে অঙ্কন করে নিলাম। এখানে এটা হবে বৃহৎ অক্ষর, এটা হবে ক্ষুদ্র অক্ষর। হ্যাঁ, এভাবে করে উপবৃত্তটি
এঁকে নেব। আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমাদের প্রথম বের করতে বলেছে এখানে এই যে অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য। তো আমরা প্রথমে অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্যটা বের করব। অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য, তাহলে প্রথমে বৃহৎ অক্ষের সমীকরণ, যখন আমাদের উপবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার ডিভাইড বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 আর এ ইজ গ্রেটার দেন বি হয়, তখন বৃহৎ অক্ষের সমীকরণ হবে কি এক্স অক্ষ, দ্যাট মিন্স কি ওয়াই ইজ ইকুয়ালস টু 0, সেটি লিখতে হবে। আর দৈর্ঘ্য হবে কি 2a। আচ্ছা, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে কি ওয়াই অক্ষ, তাহলে সেটা হবে কি x ইজ ইকুয়ালস টু 0 আর দৈর্ঘ্য হবে কি 2b। তাহলে সেটি হচ্ছে একটা অ্যান্সার। এরপরে আমাদেরকে বের করতে বলছে কি, এরপরে আমাদেরকে বের করতে বলছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তাহলে এক্ষেত্রে আমরা এখন উৎকেন্দ্রিকতা বের করব। উৎকেন্দ্রিকতা বের করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে ফর্মুলাটা আমাদের মেমোরাইজ করতে হবে। আর উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটি তো আমরা জানি। আচ্ছা, তাহলে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বি কত, আমার এখানে বি হচ্ছে 4 আর এ হচ্ছে 5। আমরা মনে রাখতে হবে এ হচ্ছে 5 আর বি পেয়েছি আমরা 4। তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার দ্যাট মিন্স 16 বাই 25। এখানে আমরা ক্যালকুলেশন করার পর পাবো 3 ডিভাইড বাই 5, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। এরপরে আমরা উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করব। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, এই যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে এক্ষেত্রে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে কি প্লাস মাইনাস a, 0। জাস্ট a এর জায়গায় মান বসাবো, e এর জায়গায় মান বসাবো, এরপরে 0 হবে। তাহলে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a, 0, এটি হবে এটার অ্যান্সার। এরপরে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক পেয়েছি, এরপরে আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ। উপকেন্দ্র দিয়ে যে লম্ব টানা হবে সেটার কি দৈর্ঘ্য ও সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে কি 2b স্কয়ার ডিভাইড বাই a, আর উপকেন্দ্রের সমীকরণ হবে কি x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a e। এই দুটো সূত্র যখন আমরা জানি, এগুলোতে এখন আমরা মান বসাবো। তাহলে এখানে আমরা পরের অংশটুকু দেখি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করেছি, এরপরে আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার ডিভাইড বাই a। তাহলে এখানে b এর মান হচ্ছে কত 4 আর a এর মান হচ্ছে 5, এই দুইটি আমরা বসাই দেব। b স্কয়ার করলে সেটা 16 হবে আর a তো 5, সো এখানে পাবো 32 ডিভাইড বাই 5 একক, এটা কিন্তু দৈর্ঘ্য। আচ্ছা, সমীকরণ হবে কি x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a e। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a e। তাহলে a এর মান বসাবো আর e এর মান বসাবো, তাহলে আমরা এটি পাবো। এরপরে আমাদের নিয়মকদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। দেখো, এরপরে নিয়মকদ্বয়ের সমীকরণ বের করতে বলছে আমাদের এখানে নিয়মকদ্বয়ের সমীকরণ। তাহলে নিয়মকদ্বয় আমরা জানি x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e। জাস্ট এই ফর্মুলার মধ্যে আমরা মান বসাবো। দেখো, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, a আর e এর মান বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা পাবো 3x প্লাস মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নিয়মকদ্বয়ের সমীকরণ। তাহলে এভাবে করে আমরা প্রথম অঙ্কটি সলভ করব। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা সেকেন্ড অঙ্কটি এখন করব। আচ্ছা, এখন প্রথম অঙ্ক আমাদের কমপ্লিটেড, এই অঙ্কটি শেষ। এখানে আমরা বিভিন্ন প্রপার্টিজ বের করেছি। এই প্রপার্টিজগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা সেম প্রপার্টিজগুলো আমার এই ক্ষেত্রেও কিন্তু বের করা যাবে, কিন্তু আমরা দ্বিতীয় অঙ্কের জন্য শুধুমাত্র উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব। তাহলে প্রথমে আমরা অঙ্কের স্টার্টিং হবে আমাদের কি প্রদত্ত সমীকরণ। এরপরে এই সমীকরণটাকে আমরা কি করতে হবে উপবৃত্তের আদর্শ সমীকরণ বা
প্রমিত সমীকরণে রূপদান করব। এরপর সেখান থেকে কম্পেয়ার করে আমরা এ এর মান বের করব, বি এর মান বের করব। ওইখান থেকে এরপরে বিভিন্ন প্রপার্টিসগুলো বের করতে হবে। আচ্ছা, আমরা দেখব এই অঙ্কটি কিভাবে করা যায়। এখন আমরা আমাদের সেকেন্ড যে প্রবলেম সেখানে চলে যাব। আমাদের সেকেন্ড প্রবলেম আছে এটি। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের এখানে প্রদত্ত সমীকরণ যেটি দেওয়া আছে, এই যে প্রদত্ত সমীকরণ, এটা আমরা প্রথমে লিখে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রদত্ত সমীকরণ আছে এটি। আচ্ছা, এই প্রদত্ত সমীকরণ প্রথমে আমরা লিখে নিব। এখন এই সমীকরণের থেকে যে আদর্শ সমীকরণে রূপ দেওয়ার জন্য কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আমাকে মেনে চলতে হবে, সেই সুনির্দিষ্ট নিয়মসমূহ আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে এখানে আমাকে যে কাজটি করতে হবে, এই 4x² আর x সম্বলিত রাশি এই দুটাকে একসাথে লিখব। এরপরে 5y² এবং y সম্বলিত রাশিটিকে একসাথে লিখে নেব। আর এখানে ধ্রুব রাশি যেটি আছে সেটাকে ডান পাশে পাঠিয়ে দেব। আচ্ছা, এখানে x² এর সাথে 4 আছে, এখানে যদি 5 থাকতো বা 6 থাকতো বা 7 থাকতো, মোট x² এর সাথে যেটি থাকবে সেটি আমরা কমন নেব। আর সিমিলারলি y² এর সাথে যেটি থাকবে সেটিও আমরা কমন নেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x² এর সাথে 4 আছে, তাহলে 4টা আমরা কমন নেওয়ার পরে পাবো x² মাইনাস এখানে হচ্ছে 4x পাবো। আর এখানে y² এর সাথে 5 আছে, সো 5টাই আমরা কমন নেব। কমন নেওয়ার পরে আমরা এটা পেলাম। এখন এটাকে a মাইনাস বি হোল স্কয়ার এর ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব। এখানে a স্কয়ার লিখব মাইনাস 2ab, বি এর জায়গায় ডেফিনেটলি আমাকে কি লিখতে হবে, 2 লিখতে হবে, কারণ কি আমাকে 4x মিলাতে হবে। এই জন্য আমি এখানে 2 লেখার পর দেখতে পাচ্ছি 2 × 2 মানে 4। হ্যাঁ, কিন্তু আমি এখানে 2 বলতে b বলছি, তাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি লিখতে হবে, 2 স্কয়ার লিখতে হবে, তার মানে কি 4 পাবো। কিন্তু 4 তো আমি বেশি লিখে ফেললাম, তাই মাইনাস করে দেব। একই কাজটা এখানে করব, যেমন y স্কয়ার আছে প্লাস 2ab, তাহলে b এর জায়গায় কত লিখছি, 1 লিখছি। এখন 1 লেখার পরে আমি দেখতে পাচ্ছি যে এটাকে b স্কয়ার হিসাবে লিখতে হবে, তার মানে কি 1 স্কয়ার লিখতে হবে। কিন্তু লেখার পর দেখতে পাচ্ছি এটার সাথে মিলানোর পরে আমি 1 বেশি লিখে ফেলছি, তাই 1টা মাইনাস করে দেব। আর এখানে -1 আছে, সেটি ওইভাবে থাকবে। তাহলে এখানে কি হবে 4, আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে, তাই আমি এখানে a মাইনাস b হোল স্কয়ার লিখব। আর বাকি আছে কি -4, এই -4টা এটার সাথে ইনটু করার পর -16 হবে। এখানে একটু তোমরা খুব ভালো করে খেয়াল করতে হবে। এরপরে এখানে 5, আর এখান থেকে এতটুকু পর্যন্ত কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ছে, কিন্তু মাইনাস আছে 1, এই 1টা 5 এর সাথে গুণ করার পর -5 হবে। আর ডান পাশে -1 আছে, তাই লিখতে হবে। তাহলে এখানে আমরা 4x - 2 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 5y + 1 হোল স্কয়ার, আর ডান দিকে -1, বাম পাশ থেকে -16 এবং -5 কে ডান পাশে ট্রান্সফার করে নিয়ে যাব সাইড চেঞ্জ করে। এরপরে এখানে ক্যালকুলেশন করে আমরা 20 পাবো। কিন্তু আমরা জানি উপবৃত্তের আদর্শ সমীকরণের ডান পাশে কি 1 থাকে, তাই আমরা 20 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করব, মানে ভাগ করে নেব, 20 দিয়ে ভাগ করে নেব। তাহলে ভাগ করে নেওয়ার পরে আমরা পাচ্ছি x - 2 হোল স্কয়ার ডিভাইড বাই 5, আর এখানে y + 1 হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি 4। এখন এটা আমরা কি করব, আদর্শ সমীকরণের রূপ দেওয়ার জন্য x - 2 কে আমি ক্যাপিটাল X ধরে নেব। দেখো ক্যাপিটাল X ধরে নিয়েছি আমি, আর এখানে y + 2 কে ক্যাপিটাল Y ধরে নিয়েছি। তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমার এখানে x - 2 কে যেহেতু আমি ক্যাপিটাল X বলছি, সুতরাং এখানে কি পাবো, যে ক্যাপিটাল X স্কয়ার ডিভাইড বাই 5, আর এখানে হচ্ছে এটাকে ক্যাপিটাল Y ধরেছি, সো ক্যাপিটাল Y স্কয়ার ডিভাইড বাই 4 = 1। দেখো তাই লিখছি। আচ্ছা, কিন্তু এটাকে আমাকে আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণের রূপ দিতে হবে, তাই x² ডিভাইড বাই a² আকারে লিখতে হবে।
আর 5কে যদি স্কয়ার আকারে লিখতে হয় তাহলে তোমাকে যে কাজটা করতে হবে কি √5 হোল স্কয়ার আকারে লিখতে হবে। আচ্ছা, তাহলে √5 হোল স্কয়ার হয়েছে। আর এখানে 4কে আমরা লিখতে পারি কি 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা কিন্তু এখন হুবহু আমাদের আদর্শ সমীকরণের সাথে মিল আছে। তাই আমরা ইয়াকে উপবৃত্তের আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর এ জায়গায় পাচ্ছি √5 আর বি এর জায়গায় পাচ্ছি কি 2। আর এখান থেকে আমরা দেখতেছি কোনটা বড় কোনটা ছোট। আমি দেখতে পাচ্ছি এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট, তাই এ ইজ গ্রেটার দেন বি লিখে নেব। এরপরে আমরা আবার পুনরায় প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে কি বের করতে বলেছে? আমাদের প্রশ্নে বের করতে বলছে প্রথমে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে প্রথম হচ্ছে কি উৎকেন্দ্রিকতা। তাহলে দেখো উৎকেন্দ্রিকতা E ইজ ইকুয়ালস টু, আচ্ছা এক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্রটি কি হবে √1 - b স্কয়ার বাই a স্কয়ার। তাই এখানে b বলতে হচ্ছে 2 স্কয়ার করলে 4 আর a স্কয়ার বলতে হচ্ছে কি √5 স্কয়ার করলে কি হবে 5 হবে। তাহলে E ইজ ইকুয়ালস টু √1 - b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো 1/5 দ্যাট মিন্স 1/√5। তাহলে এটি হচ্ছে উৎকেন্দ্রিকতা অ্যান্সার। এরপরে আমাদের বের করতে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 2b স্কয়ার ডিভাইড বাই a। তাহলে এখানে b এর মান হচ্ছে কত 2 স্কয়ার করলে 2b স্কয়ার বাই a, সো এটা হবে 4 ডিভাইড বাই √5। তাহলে আমরা এখানে পাচ্ছি a ডিভাইড বাই √5 একক। তাহলে এভাবে করে এই ধরনের কোনো গাণিতিক সমস্যা যদি থাকে তাহলে সেটি কি করব আমরা সলভ করতে হবে। এভাবে আমাদের বইতে আরো বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর এই ক্ষেত্রে যদি এখানে বলা হয় নাই, যদি বলা হয় যে কেন্দ্র বের করার জন্য, হ্যাঁ কেন্দ্র বের করার জন্য যদি বলে বা উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলে বা আচ্ছা আমি দুইটাই বলি, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এই দুটো যদি বের করতে বলে তাহলে তোমরা যে কাজটা করবে, আমাদের আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক কত 0 0, কিন্তু এখানে x এর জায়গায় কিন্তু x নাই। আমরা x সম্বলিত রাশিকে ক্যাপিটাল X ধরেছি আর আরেকটা কি y সম্বলিত রাশিকে সেটা ক্যাপিটাল Y ধরেছিলাম। কি ধরেছি একটু দেখে নিই। আমরা এখানে ধরেছিলাম x - 2 কে ক্যাপিটাল X আর y + 1 কে কি ক্যাপিটাল Y। তাহলে x - 2 আরেকদিকে আছে কি y + 1। তাহলে তোমরা ওই কাজটাই করবে। আমার এখানে ছিল কি x - 2 এটা ছিল ক্যাপিটাল X আর এখানে y + 1 এটা ছিল কি ক্যাপিটাল Y। এখন তোমাদেরকে যদি কেন্দ্র বের করতে বলে, তোমরা জানো কেন্দ্র ইজ ইকুয়াল টু কি 0 0, তাহলে তোমাকে এই ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে আর এখানে ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে। এরপরে x - 2 ইজ ইকুয়াল টু 0, সো x ইজ ইকুয়াল টু কত আসবে 2 আর এই ক্ষেত্রে y + 1 ইজ ইকুয়াল টু 0, সো y ইজ ইকুয়াল টু আসবে -1। তাহলে তোমার কেন্দ্র আসবে 2, -1, এটা হবে কেন্দ্র। আর এখানে যদি আমরা ক্যাপিটাল X বা ক্যাপিটাল Y এটা যদি কনসিডার যদি না করতাম, সেক্ষেত্রে শুধুমাত্র 0 0 বসালে আমরা অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু যখন তোমরা কোনো একটা কিছুকে ক্যাপিটাল X ধরে নেবে আবার কোনো একটা কিছুকে ক্যাপিটাল Y ধরে নেবে, সেক্ষেত্রে কিন্তু এই ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হবে বা এই সিস্টেম তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে আর ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু এভাবে লিখতে হবে। যদি উপকেন্দ্র বলে তাহলে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু কি লিখতে হবে +- এই আর ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু 0। এভাবে তোমরা এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দুটো গাণিতিক সমস্যার সমাধান পুরোপুরি দেখে নিলাম, পাশাপাশি ব্যতিক্রমের ক্ষেত্রে কিভাবে হবে সেটাও একটু দেখে নিলাম। এখন আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আমরা উপবৃত্তের বিভিন্ন প্রপার্টিসগুলো দেখেছি। এখন একটু শুধু মেমোরাইজ করব, বলতে পারি কিনা একটু দেখি। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কত? তাহলে তোমরা এটা আমাকে বলতে হবে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কত। হ্যাঁ, তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে
যখন আমার এরকম হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হবে আর এ ইজ গ্রেটার দেন বি হবে, তখন উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে কি প্লাস মাইনাস a, 0। আর যখন a লেস দেন b হবে একই সূত্রের জন্য, তখন কি হবে 0, প্লাস মাইনাস b। এটাই আমরা শিখেছিলাম। আচ্ছা, নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে হবে x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e, আর এক্ষেত্রে হবে y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস কি b বাই e। আর এখানে বৃহদাক্ষ দৈর্ঘ্য হবে কি, বৃহদাক্ষ দৈর্ঘ্য হবে কি 2a, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে কি 2b। আর এক্ষেত্রে হবে উল্টো, এখানে হবে 2b আর এখানে হবে 2a। এ হলো আমাদের উপবৃত্তের জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি। এরপরে আমরা নেক্সট তোমাদেরকে দুটো অঙ্ক এখানে দিয়েছি একক কাজের জন্য। তোমরা এখানে প্রথম কলামের স্টুডেন্ট প্রথম অঙ্কটি করবে আর দ্বিতীয় কলামের স্টুডেন্ট দ্বিতীয় অঙ্কটি করবে। এখানে প্রশ্নটি দেখো, তোমরা এই দুটি অঙ্ক ইজিলি সলভ করতে পারবে। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে পি এর মান কত হলে এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যাবে। তাহলে এই উপবৃত্তটি আমার এত বিন্দু দিয়ে যাবে, তাহলে এই জন্য তুমি কি করবে, যেহেতু এই উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যাবে, তাহলে কি হবে এই বিন্দু দ্বারা উপবৃত্তটি কি হবে সিদ্ধ হবে। তাহলে প্রথমে সিদ্ধ করে নাও। এখানে আমার আছে কি পি, এখানে হচ্ছে কি পি এক্স স্কোয়ার। এখন এই পি এক্স স্কোয়ার অর্থাৎ এই উপবৃত্তটি যদি এই বিন্দু দ্বারা সিদ্ধ হয়, সিস্টেম হচ্ছে এক্স এর জন্য আমরা এই প্লাস মাইনাস 1 বসাতে হবে, স্কোয়ার আছে স্কোয়ার দেব, প্লাস আছে প্লাস দেব 4, আর ওয়াই এর জন্য 0 বসাতে হবে, তাহলে 1। এক্ষেত্রে আমরা পাচ্ছি কি ক্যালকুলেশন করে পি 0 ইজ ইকুয়ালস টু 1, তাহলে পি ইজ ইকুয়ালস টু 1। তাহলে পি এর মান আমরা 1 পেয়ে গেলাম। তাহলে পি এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। এরপরে কি বললো যে উপবৃত্তটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য ও উৎকেন্দ্রিকতা বের করো। এ ধরনের একটি গাণিতিক সমস্যা আমরা কিছুক্ষণ আগে সমাধান করেছি। তাহলে ওটাকে ফলো করে কিন্তু এই বাকি অংশটুকু তোমরা এখন বের করবে। আর সমীকরণটা কি হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পি এর মান যদি 1 হয়, তাহলে প্রথমে এখানে 1 বসিয়ে দাও, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে তোমরা এটাকে কি করতে হবে, আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করলে এরকম পাবে। y স্কোয়ার ডিভাইড বাই কি হবে, এখানে 1 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে 1/4 হবে, তাহলে ইজ ইকুয়ালস টু কত 1। দ্যাট মিন্স কি 1/2 হোল স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার। তাহলে a এর জায়গা হচ্ছে কি 1 হবে আর b এর জায়গা হবে 1/2 হবে, ঠিক আছে। তাহলে তুমি a এর মান পাচ্ছ, b এর মান পাচ্ছ এখান থেকে। এখন বের করতে হবে কি অক্ষদ্বয়ের দৈর্ঘ্য আর হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করে নেবে। এটা তোমরা নিশ্চয় পারবে ইনশাআল্লাহ। পরের অঙ্কটিও একইভাবে করবে। এরপরে আমি তোমাদের বাসায় অনুশীলনের জন্য দুইটি অঙ্ক দিয়েছি। এখানে প্রথম অঙ্কটি হচ্ছে এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার অক্ষদ্বয়ের যথাক্রমে স্থানাঙ্কের অক্ষদ্বয় আর কেন্দ্র মূল বিন্দুতে, যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 আর উৎকেন্দ্রিকতা হচ্ছে এটি। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি অঙ্কটি কিভাবে করবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি যদি এই সমীকরণটি ধরি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ এই উপবৃত্তটি যদি ধরি এ ইজ গ্রেটার দ্যান বি, এভাবে যদি আমি অর্থাৎ উপবৃত্তের সমীকরণটি যদি কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 2b স্কোয়ার ডিভাইড বাই a, তাহলে এটির সমান দেওয়া আছে 8। আচ্ছা, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কি e ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 1/√2। তাহলে আমার এখানে দুটি মান দেওয়া আছে, e এর মান দেওয়া আছে আর 2b স্কয়ার বাই a ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে।
এই দুইটি সমীকরণ বা দুইটি মানকে বিবেচনা করে আমাদেরকে এই সমীকরণটি বের করতে হবে, অর্থাৎ এ আর বি এর মান বের করে নিতে হবে। সেটি কিভাবে হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি কেটে দিই তাহলে এখানে 4, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি যে 4a ইজ ইকুয়ালস টু কি বি স্কয়ার। ঠিক আছে, এখানে 4a ইজ ইকুয়ালস টু বি স্কয়ার। তাহলে এখানে আমার a এর মান আসবে বি স্কয়ার ডিভাইড বাই কি 4, তাহলে a এর মান। আর ই ইজ ইকুয়াল টু যেহেতু এটা দেওয়া আছে, কিন্তু ই সমান আমরা কি জানি, রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার জানি। তাহলে সেটি সমান দেওয়া আছে 1 বাই রুট 2। এখানে যদি আমি স্কয়ার করি তাহলে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়ালস টু পাবো 1 বাই 2। এই ক্ষেত্রে আমি 1 মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু কি বি স্কয়ার বাই এ স্কয়ার করব। তাহলে এখানে পাচ্ছি কি হাফ বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এক্ষেত্রে এ স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 2 বি স্কয়ার। আর এই ক্ষেত্রে আমি বি স্কয়ার মানটা বের করে নিই। বি স্কয়ার মান সমান হচ্ছে কত আমাদের, এখানে 4a। তাহলে এখানে বি স্কয়ার মানটা আমি বসে দেব। বি স্কয়ার মান হচ্ছে কি 4a। তাহলে এইখানে আমি উভয় পক্ষকে দিয়ে যদি ভাগ করি তাহলে a সমান পাবো কি 8। a সমান কত পাবো, এখানে কাটাকাটি করার পরে a সমান পাবো 8। তাহলে a এর মান যদি আমি 8 পাই, এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে বি এর মান পাবো কত, 4 8 32, অর্থাৎ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 8 32, অর্থাৎ 32 পাবো বি স্কয়ার মান। আর এ স্কয়ার মান পাবো 64। এভাবে করে আমরা এই অঙ্কটি বাসায় প্র্যাকটিস করব। আর একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার অক্ষদ্বয় স্থানাঙ্ক অক্ষদ্বয়ের উপর অবস্থিত আর এত বিন্দু দিয়ে যায়। তাহলে একইভাবে আমরা যে কাজটি করব, প্রথমেই এই সমীকরণটি আমি কনসিডার করব, মানে এই সমীকরণটি প্রথমে ধরে নেব যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, যেখানে a ইজ গ্রেটার দ্যান b। এখন এই উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যখন যাবে, অর্থাৎ 2,2 বিন্দু দিয়ে যখন যাবে, তাহলে উপবৃত্তটিকে 2,2 দিয়ে কি করে দেব, সিদ্ধ করে দেব। অর্থাৎ সিদ্ধ করার সিস্টেম হচ্ছে কি x এর জায়গায় এখানকার ভুজ আর y জায়গায় এখানকার কোটি বসাবো। বসানোর পর সেখান থেকে ক্যালকুলেশন করব। আবার 3,1 বিন্দু দিয়ে যখন যাবে তাহলে 3,1 বিন্দু দিয়ে কি করে নেব, সিদ্ধ করে নেব। সেম কাজ, মানে x এর পরিবর্তে ভুজ আর y এর পরিবর্তে কোটি বসাবো। তাহলে এই দুটি সমীকরণকে এখন কি করব, এটার মতো করে হুবহু সলভ করে নেব। সেখান থেকে a স্কয়ার মান বের করব আর b স্কয়ার মান বের করব। আর সেটা যখন এখানে বসে দেব তখন আমার প্রদত্ত উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। তাহলে এই দুটি অঙ্ক আমি মোটামুটি তোমাদেরকে বিস্তারিত বলেছি। তো এই কনসেপ্ট মাথায় নিয়ে এই দুটি অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।